যে কোনো একজনকে ছাড়া তো তার সুন্দর ভবিষ্যতের স্বপ্নটা অপূর্ণই রয়ে যাবে। বাণী সবটা দেখে, অতঃপর মৃদু গলায় বলে, আমার অস্তিত্ব এখনো শুধু আমার মেয়ের জন্যই আছে। ওর কিছু হলে আমি মরে যাব। বনি একমাত্র আমার বেঁচে থাকার কারণ। বিকেল গড়িয়ে গভীর রাত তখন। হসপিটালের ভিড় অনেকটাই কমে এসেছে। বন্নিকে আপাতত সিসিইউ ইউনিটে শিফট করা হয়েছে। সিসিইউ ইউনিটের বাহিরে জ্যান্ত লাশের ন্যায় একটা বেঞ্চিতে বসে আছে বাণী। তার পাশেই দেয়ালে হেলান দিয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দুর্জয়। সুহালা বেগম এই মুহূর্তে হসপিটালে নেই। রাত গভীর হচ্ছিল দেখে মৌটুসিকে সহ ওনাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেন দুর্জয়। এত মানুষ একসঙ্গে হসপিটালে ভিড় করলে কোনো লাভ নেই, উল্টো রোগীদের অসুবিধা হয়। ঘন্টা দুয়েক আগে ডাক্তার বেরিয়ে বলে গিয়েছেন এই মুহূর্তে পরিস্থিতি আশঙ্কামুক্ত। সম্ভবত বেশিক্ষণ পানির ভেতর ছিল না বলে এবং সঠিক পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল বলেই এত বড় একটা বিপদ এড়ানো গিয়েছে। তবে ঠান্ডা পানির ভেতর থাকার কারণে এবং হসপিটালে পৌঁছানোর সময়টা ভেজা কাপড়ে থাকার ফলে ঠান্ডাজনিত সমস্যার আশঙ্কা করছে ডাক্তার। তাও চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব। বাণী তখন বন্নির সঙ্গে দেখা করতে চাইলে ডাক্তার কেবল বলে জ্ঞান নেই, জ্ঞান ফিরলে পরিস্থিতি বিবেচনা করে দেখা করার সুযোগ পাবে। মেয়ের জীবন হুমকিতে নেই শুনেও বাণী ধাতস্থ হয়নি। যতক্ষণ না নিজ চোখে মেয়েকে দেখবে ততক্ষণ তার মন শান্ত হবে না। বেশ অনেকটা সময় পরে সিসি ইউনিট থেকে একজন নার্স বেরিয়ে বলে ওঠে, বহির গার্ডিয়ানকে। বাণী দ্রুত উঠে এগিয়ে যেতে নিলে তার শরীরটা টলে ওঠে। দুর্জয় এগিয়ে গিয়ে আগলে ধরে তাকে। অতিরিক্ত চিন্তা এবং রাতে না খেয়ে থাকার ফলে প্রেশার ফল করেছে সম্ভবত। তবে বাণী সেসবে তোয়াক্কা না করে বলে, আমরা ওর প্যারেন্টস। নার্স বলে, বাচ্চার জ্ঞান ফিরেছে, ডাক্তার চেক করছেন, সব ঠিকঠাক আছে, মাকে খুঁজছে। ভেতরে আসুন আপনি। বাণী অপেক্ষা না করে দ্রুত নার্সের সঙ্গে ভেতরে চলে যায়। বাহিরে দুর্জয় কেবল একা রয়ে যায়। এই পর্যায়ে সে ধপ করে বেঞ্চিটায় বসে পড়ে। তার কানে বাজছে বাণীর বলা আমরা ওর প্যারেন্টস কথাটা। বন্যির জ্ঞান ফিরেছে শুনে যেন বুকের উপর থেকে খুব ভারী কিছু একটা সরে গেল। মনে মনে 3 দফা উচ্চারণ করলো। প্রায় আধ ঘন্টা পর একই নার্স আবার বেরিয়ে এসে দুর্জয়কে দেখে বলে, আপনার ওয়াইফ আপনাকে ডেকে দিতে বলেছেন, রোগীর নাকি আপনাকে খুঁজছে, ভেতরে চলুন। দুর্জয় দ্বিধা অনুভব করে পা বাড়াতে। কেন যেন মনে হচ্ছে বাচ্চাটা চোখে চোখ রাখতে পারবে না সে। দুর্জয়ের দ্বিধাদ্বন্দ্বের মাঝে নার্সটা তাকে একবার পরখ করে বলে, আপনার জামা কাপড়ের বিশ্রী অবস্থা কেন? এভাবে তো আর ভিতরে যাওয়া যাবে না। অন্য পেশেন্টের ইনফেকশনের ভয় আছে। আপনি আমার সাথে চলুন। অ্যাফ্রন আর আপনার মাথায় সার্জিক্যাল ক্যাপ পরাতে হবে। সিসি ইউনিটের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে দুর্জয়। গায়ে তার সবুজ রঙের সার্জিক্যাল অ্যাপ্রন, পায়ের জুতো জোড়া প্লাস্টিক ব্যাগের আড়ালে ঢাকা, মাথার চুলগুলো সবুজ সার্জিক্যাল ক্যাপ দ্বারা আবৃত। হাতের বাম দিকের প্রথম বেডটার কাছে এগিয়ে গিয়ে সে ধীর ভঙ্গিতে পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি স্থির হয় নিষ্প্রাপ এবং শুষ্ক মুখের বাচ্চাটার দিকে। বন্যী দুর্বল চোখ মেলে দুর্জয়কে দেখছিল। নিজের আবেগ লুকাতে ব্যস্ত দুর্জয় ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাণীর পেছনে দাঁড়ায়। বাণী বিছানার পাশে একটা টুলে বসেছিল। দুর্জয়কে দেখতেই সে ফোলা চোখগুলো মুছে হাসার চেষ্টা করে। বন্যী নীরবে কিছুক্ষণ ডাক্তারদের মতো পোশাক পরা দুর্জয়কে দেখে দুর্বল গলায় বলে, তুমি ডাক্তার সেজেছো কেন পাপা? আচমকা সম্বোধনে দুর্জয় চমকায় বাণীও অস্ফুট প্রশ্ন করে। কি বললে? বন্যী ফের ছোট করে শুকনো মুখে বলে, পাপা। ছোট্ট সম্বোধনটা দুর্জয়কে উথাল অনুভূতির জোয়ারে ভাসিয়ে নেয়। কান্না না করলেও চোখ জোড়া ছলছল করে উঠে তার। রুদ্ধস্বরে প্রশ্ন করে, মন থেকে বলছেন? বন্যী এতক্ষণ মাম্মার কাছে শুনেছে মেজর কিভাবে তাকে সুপারম্যানের মতো বাঁচিয়ে হসপিটালে নিয়ে আসে। তার বলতে ইচ্ছে করে যে একমাত্র পাপা, বাবা কিংবা আব্বুরাই তো সুপারম্যানের মতো বেবিদের প্রোটেক্ট করে। বন্যীর তো অলরেডি পাপা আছে, মেজর তো তাই পাপা হতে পারবে না, কিন্তু বাবা তো হতে পারবে। মনে এত লম্বা উত্তর আসলেও তা বলার শক্তি খুঁজে পায় না বন্যী, তাই কেবল মাথা নেড়ে বোঝায় সে মন থেকেই বলছে। দুর্জয় আচমকা বাচ্চাদের মতো হেসে ওঠে। এগিয়ে গিয়ে বন্যীকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও সে আগায় না, যদি ব্যথা পায় এই ভয়ে। তবে তার সামনে বসে থাকা বাণীকে সে পেছন থেকে গলা পেঁচিয়ে জড়িয়ে ধরে। মেয়ের ভাগে চুমোটা মায়ের মাথায় খেয়ে ফের বাচ্চাদের মতো হাসতে থাকে। বাণী অশ্রু জমা চোখে দুর্জয় সেই হাসি থাকে। খুব সুপ্ত ভঙ্গিতে তার মনের গহীনে বেজে ওঠা আনন্দের শব্দে মৃদু কেঁপে ওঠে সে।
প্রায় 40 ঘন্টার অধিক সময় হসপিটালে অতিবাহিত করার পরে বিভিন্ন টেস্টের রিপোর্ট দেখে বন্নিকে হসপিটাল থেকে রিলিজ করা হয়। সঙ্গে ঠান্ডার সমস্যার জন্য বেশ কিছু মেডিসিনও গুছিয়ে দেওয়া হয়। বন্নির কাছে মেডিসিনগুলো এক প্রকার আতঙ্কের ন্যায়। একে তো সিরাপ জাতীয় ওষুধগুলো বিদঘুটে তেতো স্বাদের, তার উপর যেই দুটো ট্যাবলেট ধরনের মেডিসিন আছে সেগুলো খেতে বন্নির খুব অসুবিধা হয়। ওষুধ গিলে খাওয়ার জন্য মুখে পানি নিলেও দেখা যায় পানি তার পেটে চলে যায়, তবে ওষুধ মুখে রয়ে যায়। যদিও সেই সমস্যার সমাধান হিসেবে দুর্জয় মেডিসিন ভেঙে অর্ধেক করে দুবারে বন্নিকে খেতে দেয়। এই সুবাদে কিছুটা সহজে গিলতে পারে বন্নি। জ্ঞান ফেরার পর থেকেই বন্নি যখন হুটহাট ছোট করে দুর্জয়কে বাবা বলে ডাকে, প্রতিবারই দুর্জয়ের মুখে নির্মল হাসি ফুটে ওঠে। বাণী সেই দৃশ্যটা দেখে, বুকে অদ্ভুত প্রশান্তি অনুভব করে। সম্পর্কটা বেশি দিনের না হলেও বন্নির প্রতি দুর্জয়ের স্নেহটা তার চোখ এড়ায়নি কখনো। সেই থেকে বাণীর মাঝে মধ্যে নিজেকে অপরাধী মনে হতো। একটা মানুষ নিঃস্বার্থভাবে এতটা এফোর্ট দিচ্ছে, অথচ বিনিময়ে বাণীর সমান ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারছে না। কিন্তু বন্নির এই ছোট সম্বোধনে যেন দুর্জয়ের প্রাপ্তির খাতা অনেকটাই পূরণ হয়েছে। হসপিটাল থেকে রিলিজ পেতেই বন্নিকে নিয়ে শান্তিকুঞ্জে ফিরে আসে দুর্জয় এবং বাণী। দুটো দিন হসপিটালের হাওয়া গায়ে মেখে দুজনের চেহারায় বিধ্বস্ত অবস্থা। তবে মেয়ের সুস্থতা সেই বিধ্বস্ত চেহারায়ও প্রশান্তি ভাব লেপটে দিয়েছে যেন। শান্তিকুঞ্জে পা রাখতেই দুর্জয় ও বাণী অবাক হয় আঙিনায় বাঁধা কালো ছাগলটাকে দেখে। সুহালা বেগম তাদের বিস্ময়তা দূর করতে জানায় ছাগলটা তিনি আনিয়েছেন। এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল বাচ্চাটা। সুহালা বেগম নিয়াত করেছিল বন্নির সুস্থতা স্বরূপ তিনি একটা ছাগল ছদকা দিবেন। দুর্জয় এবং বাণী সুহালা বেগমকে বাধা দেন না এই ব্যাপারে, বরং সন্তোষ প্রকাশ করে বন্নিকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। কিছুটা সুস্থ হলেও বন্নি এখনো ছোটাছুটি কিংবা খেলাধুলা করার অনুমতি পায়নি। শরীরটা এখনো বেশ দুর্বল, তাপমাত্রাটাও এখনো পুরোপুরি নামেনি। এরকম অবস্থায় দুর্জয় কিংবা বাণী তাকে এক মুহূর্তের জন্য কোল থেকে নামাচ্ছে না। এই যেমন বাসায় প্রবেশের পরও দুর্জয় তাকে কোলে নিয়ে লিভিং রুমে বসে আছে। অবশ্য বন্নি আপাতত এর বিরোধিতাও করছে না। বিগত ঘটনা তার মনে গভীরভাবে দাগ কেটেছে। মনে মনে সে অটল যে আর কখনো ভুলেও সে ওই পুকুরটাই নৌকা ভাসাতে যাবে না, এমনকি ওই পুকুরের ধারেও ঘেঁষবে না সে। দুর্জয় যখন মেয়ের সঙ্গে টুকটাক আদুরের স্বরে গল্পে মশগুল, ঠিক সেই মুহূর্তে সুহালা বেগম রান্নাঘর থেকে একটা বাটিতে করে পেস্ট্রি হাতে এসে বন্নির সামনে বসেন। বাচ্চাটা হসপিটালে থাকা অবস্থায় সুহালা বেগমকে বলেছিল তার পেস্ট্রি খেতে ইচ্ছে করছে। নাতনির ইচ্ছা পূরণের ব্যাপারে সচেতন সুহালা বেগম, তাই 4-5টা রেসিপির ভিডিও দেখে নিজ হাতে বাসায় পেস্ট্রি কেক বানিয়েছেন। দুর্জয় অবশ্য সেই ব্যাপারে জানে না, তাই আটকে ওঠে। না মামুনি, ওকে এই দোকানের খাবার দিও না, এসব খাবার মোটেও হাইজেনিক না। বন্নি মুহূর্তে মুখটা কালো করে ফেলে। সুহালা বেগম প্রত্যুত্তর করে বলেন, আমার হাইজেনিক বাচ্চা, নিজের মাকে হাইজিন নিয়ে লেকচার দিচ্ছ তুমি? এইটা আমি নিজ হাতে বানিয়েছি আমার নাতনির জন্য, তাই তোমার চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। দুর্জয় নিশ্চিন্ত মনে বলে। তাহলে সমস্যা নেই। বন্নির চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে দ্রুত দিদার হাতে পেস্ট্রি খেতে ব্যস্ত হয়ে পড়ে। বাণী উপরে গিয়েছিল জামা বদলাতে। জামা বদলে নিচে নামতে সে দেখে বন্নিকে কোলে বসিয়ে দুর্জয় এবং সোহালা বেগম তার সঙ্গে আড্ডায় মশগুল। মনের কোণে একরাশ ভালো লাগা নিয়ে বাণী এগিয়ে এসে বলে, মা, আজকে দুপুরের রান্নাটা আমি করি। সুহালা বেগম মানা করেন না, তবে বলেন তিনি আর মৌটুসিও তাহলে সাহায্য করবেন। বাণী আপত্তি করেন না। সম্পূর্ণ দুপুরটা বাণী, সুহালা বেগম এবং মৌটুসি রান্নাঘরের কাজের পাশাপাশি বিভিন্ন গল্প করে কাটিয়ে দেয়। যদিও গল্প মূলত সুহালা বেগম আর মৌটুসিও করছিল, বাণী কেবল আগ্রহ নিয়ে শুনছিল তাদের কথা। আজকাল এই মানুষগুলোর মাঝে সেই চাপা অস্বস্তিটা কাজ করে না তার, কেমন আপন আপন মনে হয় এদেরকে। রান্না মিটিয়ে দুর্জয় এবং বন্নিকে ডাকতে নিচের রুমে আসতে বাণী একটা সুন্দর দৃশ্য দেখতে পায়। বিছানার মধ্যিখানে গায়ে কম্বল টেনে রাখা বন্নি নিশ্চিন্তে একটা বালিশ জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তার ঠিক পাশেই দুর্জয় ঘুমিয়ে আছে কাত হয়ে, তবে তার গায়ে কোনো কম্বল নেই। বাণী ভাবল যেহেতু এখন ঘুমোচ্ছে তাহলে আরেকটু ঘুমা করা, পরে ঘুম থেকে উঠলে না হয় লাঞ্চ করে নিব। এই ভেবে বাণী এগিয়ে যায় কম্বলটা টেনে দুর্জয়ের গায়েও দিয়ে দিতে। জাম্পেশ ঠান্ডা পড়েছে, লেপ কম্বল ছাড়া শরীর বরফ হয়ে যাওয়ার কথা। দুর্জয়ের ঘুম অত্যন্ত পাতলা। বাণী কম্বলটা টেনে তার গায়ে দিতে নিলেই সে চোখ মেলে ঘাড় ঘুরিয়ে বাণীর দিকে তাকায়। আকস্মিক ঘটনায় বাণী হতভম্ব হয়ে পড়ে। সে কিছুটা দুর্জয়ের উপর ঝুঁকেছিল। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলে, রান্না শেষ, খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ঘুমোচ্ছ দেখে কম্বল টেনে দিচ্ছিলাম। দুর্জয় আড়মোড়া ভেঙে উঠে বসে বলে, চোখ লেগে গিয়েছিল, ঘুমাইনি। বাণী চুপচাপ দাঁড়িয়ে রয়। বাণীকে দেখে নিয়ে দুর্জয় প্রশ্ন করে, তুমি খেয়েছো?
বাণী মাথা নেড়ে জবাব দেয়। না, তুমি যেহেতু উঠেছো তাহলে একেবারে নিচে গিয়ে খেয়ে আসো। আমি বন্ধির পাশে বসছি, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না। দুর্জয় আর কিছু না বলে উঠে রুম থেকে চলে যায়। বাণী চুপচাপ বন্যির মাথার কাছে বসে আলতো হাতে চুলে হাত বোলাতে থাকে। বেশ খানিকক্ষণ পর দুর্জয় একটা ট্রে হাতে রুমে ফিরে আসে। দুর্জয়কে দেখতেই বাণী নিচু গলায় বলে। তুমি? দুর্জয় বাণীর সামনে বসে ট্রেটা রেখে বলে। আজকে লাঞ্চটা দুজন রুমেই করব। বাণী বিস্মিত গলায় বলে। কেন, খারাপ দেখায় না? মা একা বসে খাবার খাবে, প্লিজ তুমি নিচে যাও। দুর্জয় প্লেটটা হাতে নিয়ে বলে। মোটেও খারাপ দেখায় না। মামুনিকে কোম্পানি দেওয়ার জন্য মৌটুসি আছে, আপাতত তুমি আমাকে কোম্পানি দাও। বাণীর মনে খচখচানিটা রয়ে যায়। সে তবুও প্রশ্ন করে। তাহলে একটা প্লেট কেন? এক প্লেটেই দুজনের জন্য বেড়ে নিয়েছি। তোমার সমস্যা হবে প্লেট শেয়ার করতে? আমার হাতে খেতে খুব বেশি অসুবিধা হবে। দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণী নির্বাক রয়, কিছু বলতে পারে না, কেবল মাথা নেড়ে বোঝায় তার সমস্যা নেই। দুর্জয় নিজ থেকেই এবার ভাত মেখে বাণীর মুখের সামনে এগিয়ে ধরে। বাণী ধীরে সুস্থে লোকমাটা মুখে তুলতেই দুর্জয় আবার আরেক লোকমা মেখে নিজের মুখে দেয়। বাণী একদৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকিয়েছে। অদ্ভুত উড়ে কাণ্ডকীর্তি দেখছে নিভৃতে। তার সামনে বসে থাকা এই পুরুষটা একসঙ্গে প্লেটের সব তরকারি বেড়ে খাওয়া পছন্দ করে না। এই বিষয়টা বিয়ের পর বেশ কদিন লক্ষ্য করে বাণী নিজ থেকেই বুঝতে পেরেছে। অথচ এই মুহূর্তে ঠিকই প্লেটটাতে একসঙ্গে সব তরকারি বেড়ে নিয়ে এসেছে বাণীর জন্য। সুহালা বেগমের মুখে বাণী এও শুনেছে খাবার দাবারের ব্যাপারে দুর্জয় খুব হাইজিন মেনটেন করে চলে। কারো এটে খাওয়া অথবা নিজ হাতে কাউকে খাইয়ে দেওয়া এসব ব্যাপার দেখলেই দুর্জয় আটকে উঠত। অথচ সেই দুর্জয় কিনা এই মুহূর্তে নিজ হাতে বাণীকে খাইয়ে দিচ্ছে, আবার সেই একই হাতে নিজেও খাচ্ছে। শেষ কবে এভাবে যত্ন আর স্নেহের সহিত বাণী কারো হাতে খেয়েছিল তার মনে পড়ছে না। মুখের খাবারটা কোনো মতে গিলে নিয়ে চোখ নামিয়ে নেয় নিজের। না চাইতেও তার কান্না পাচ্ছে। সে কান্নাটা দমিয়ে রাখা অসম্ভব ঠেকছে। বেহায়া চোখের জলগুলো গাল গড়িয়ে টুপটুপ করে পড়তে শুরু করে। দুর্জয় তা দেখতেই উদ্বেগ মিশ্রিত গলায় বলে। কি হয়েছে বাণী? বাণী কিছু বলতে পারে না, তবে নিজের কান্না লুকানোর চেষ্টাও করে না। উল্টো সামনের দিকে ঝুঁকে দুর্জয়ের কাঁধে মাথা ঠেকিয়ে নিঃশব্দে বুকের যন্ত্রণাগুলো অশ্রুরূপে বিসর্জন দিতে থাকে। দুর্জয় এই পর্যায়ে কিছু বলে না, কেবল হাতের প্লেটটা একপাশে সরিয়ে রেখে বাণীর পিঠে আলতো করে এক হাত দিয়ে বুলিয়ে দিতে থাকে। বাণী কান্নার মাঝে মৃদু গলায় বলে। আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে বারবার। দুর্জয় ফিসফিসিয়ে বলে। সবটা সত্যি জানা। নোংরা ফ্লোরে বসে থাকা আসামিটা আজকাল কেমন যেন ঘাটতেরামির স্বভাবটা জাহির করে না খুব একটা। চোখে মুখে হিংস্র রূপটার বহিঃপ্রকাশও করে না খুব একটা, বরং অত্যাধিক মাত্রায় শান্ত হয়ে নিজের ভাবনার জগতে ডুবে থাকে। আজ সৈন্যদের এই সেলটাই হিরণের শেষ দিন। আগামীকাল থেকে তার বিচার কার্যক্রম শুরু হবে। সেই সঙ্গে তার অবস্থানটাও পুলিশের অধীনস্থ জেলে স্থানান্তর হবে। হিরণ ভালো করেই জানে তার হাতে এখনো অনেক সময় আছে। এটা বাংলাদেশ। এখানকার বিচার ব্যবস্থার প্রক্রিয়াটা কচ্ছপের থেকেও ধীরগতিতে এগোয়। প্রত্যেকটা শুনানির তারিখের মাঝে থাকে কয়েক মাসের ব্যবধান। যদিও দেশের বুকের একটা আইনজীবীও হিরণের কেসটা সামলাতে এগিয়ে আসেনি, আসার কথাও নয়। হিরণ একজন প্রকাশ্যে দেশদ্রোহী, তার উপর লাগানো অভিযোগের জুৎসই সাক্ষ্য প্রমাণ আছে। তাই নীতি মেনে চলা কিংবা অনৈতিকতার সমর্থক আইনজীবী কেউই তার কেসটার প্রতি আগ্রহ দেখিয়ে নিজেদের চাকরি হুমকিতে ফেলবে না। চার দেয়ালে বন্দি হিরণের দেহটা আজকাল খুব ক্লান্ত অনুভব করে, কেমন দমবন্ধ অনুভব করে সে। মনে হয় কতদিন বাহিরের জগৎটা দেখে না। ছোট একটা ছিদ্রও নেই দেয়ালের ফাঁকফো করে। সামান্যতম প্রাকৃতিক আলো দেখে না কতদিন। কেবল তো কটা মাসই হলো হিরণ এই বন্দি অবস্থায় আছে। মাত্র এই মাসেই যদি তার কাছে এই জীবনটা এতটা তিক্ত মনে হয়, তাহলে না জানি বাণী ওই 7টা বছর কিরকম অনুভব করত। এই তিক্ততা অন্যের আওতায় বশ্যতা থেকে পালানোর জন্যই বুঝি বাণী এত মরিয়া ছিল। একটা প্রবাদ বাক্য শুনেছিল হিরণ, ইউ নেভার নো হোয়াট সামওয়ান ইজ গোয়িং থ্রু আনটিল ইউ ওয়াক ইন দেয়ার শো। প্রবাদটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে হিরণ, যদিও তার তিল পরিমাণ এই উপলব্ধিটাও বাণীর অন্ধকারে হারিয়ে যাওয়া ওই অতল গহ্বরের সব কষ্টের সামনে কিছুই না। হুট করে বন্যের কথা ভাবতে বসে হিরণ। গত বেশ কদিন ধরেই মেয়ের জন্য তার বুকটা নীরবে পড়ছে। কে জানে কেমন আছে মেয়েটা। অবশ্য বাণীর কাছে বন্যের খারাপ থাকার কথাও নয়। এই মাসে কি বন্যী আগের তুলনায় আরেকটু বড় হয়েছে?
কৌতূহল জাগে হিরণের। মেয়েটাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছা জাগে খুব। এই বন্দিদশায় মেয়েকে দেখার ইচ্ছাটা পূরণ হওয়া সম্ভব নয় বলেই হিরণ মেয়ের সঙ্গে নিজের মুহূর্তে স্মৃতিচারণ করতে বসে। বানি যখন প্রেগনেন্ট ছিল তখনকার একদিনের কথা। নতুন কারো আগমনের জন্য একা হাতে প্রস্তুতি নিতে ব্যস্ত হিরণ। বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে তাও তার জানা ছিল না, তাই সে ছেলে মেয়ে উভয় বাচ্চার জন্যই কেনাকাটা করেছিল। বাচ্চাকে ঘিরে তার এত আগ্রহ দেখে ইবাদ একদিন জানতে চেয়েছিল। স্যার, আপনি বাচ্চার জন্য কোনো নাম ভেবেছেন? সেই মুহূর্তে হিরণের মাথায় প্রবেশ করে, আসলেই তো, যার আগমনের জন্য হিরণের এত অপেক্ষা তার জন্য এখনো কোনো নাম ভাবা হয়নি তার। সেই রাতে হিরণ খুব ভাবে, আর ভেবে ছেলে বাচ্চার জন্য কোনো নাম পায় না বলে কেবল একটা নামই ঠিক করে, বন্নি। মেয়ে হলে এই নামটাই রাখবে সে। অনেকটা বাণী এবং নিজের নাম মিলিয়েই নামটা ঠিক করে হিরণ। বন্নি নামটার অর্থ আগুন। হিরণের ভেতর দাউ দাউ করা আগুনের একটা ছোট অংশ হবে সে। দিনটা পবিত্র শুক্রবার। সকাল থেকে বাসায় কিছু পরিচিত মুখের ভিড়। দুর্জয়ের ফুপ্পির পরিবারকে বিশেষভাবে দাওয়াত করেছেন সুহালা বেগম, একমাত্র আত্মীয় বলে কথা। যদিও দুর্জয়ের দুটো মামাও আছে, তবে তারা দুজনেই পরিবার সহ ইউরোপের একটা উন্নত মানের দেশে সেটেলড। দেশমুখ হয় না বললেই চলে। তবে সুহালা বেগমের মতো তার দুই ভাইও সচ্ছল মনের বলেই দূর থেকে ভাগ্নে, ভাগ্নের স্ত্রী এবং কন্যার জন্য শুভেচ্ছা জানাতে ভুলে না। দুর্জয়ের ফুপ্পির তেতো কথা এড়ানোর জন্য সুহালা বেগম সারাদিন বাণীর সঙ্গে সঙ্গে থাকছেন। উক্ত ভদ্র মহিলাকে মোটেও কোনো তিক্ত কথা বলার সুযোগটুকু দিচ্ছেন না। দুর্জয়ের ফুপ্পি তা বুঝতে পারে, আর বুঝে বিরক্ত হন। নতুন নতুন ছেলের বউ নিয়ে এমন আধিক্যতা। মনে মনে নিজেকে বলে, দুদিন যেতেই দেখা যাবে ছেলের বউ আর শাশুড়ির এই মধুর সম্পর্ক কোথায় যায়। দুর্জয় আজ আর 10টা দিনের মতো গায়ে শার্ট কিংবা টি শার্ট জড়িয়ে রাখেনি, বরং পবিত্র জুম্মার দিনের সম্মানে গায়ে জড়িয়েছে একটা কালো পাঞ্জাবি। নিজ গরজে আকিকার প্রতিটা বিষয় তদারকি করছে সে। গায়ে আসমানি রঙের শাড়ি জড়ানো বাণী তা দেখে কেবল মুগ্ধ হয়। অবশেষে আসে সেই মুহূর্ত। হুজুর দুর্জয়ের কাছে জানতে চায় মেয়ের নাম কি রাখবে বলে ঠিক করেছে। দুর্জয় আর চোখে কেবল দূরে দাঁড়ানো বাণীকে একবার দেখে। নামের ব্যাপারে বাণীর সঙ্গে সে কথা বলেছিল। সবটা মনোযোগ দিয়ে শুনে বাণী বলেছিল নামটা যেন দুর্জয় ঠিক করে। এই অধিকারটা সে দুর্জয়কে দিল। দুর্জয় সেই মুহূর্তে অবাক হলে উপলব্ধি করেছিল বাণী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে মেয়েটা আমার একার নয়, বরং তোমারও। ওর উপর অধিকারের ভাগটা আমি তোমাকে এবং শুধুমাত্র তোমাকেই দিলাম। দুর্জয় বাণীর থেকে চোখ সরিয়ে হুজুরের দিকে তাকায়, নরম গলায় বলে, আফরা ইলহাম। নামটুকু শুনতেই হুজুর সন্তোষমূলক হাসে। দূরে দাঁড়িয়ে থাকা বাণীর কানেও পৌঁছে দুর্জয়ের উচ্চারিত নামটা। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে তার। হুজুর বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আফরা ইলহাম বেশ অর্থবহ নাম। আফরা অর্থ আরবি চন্দ্র মাসের 13তম রাত, আর ইলহাম অর্থ অন্তর্দৃষ্টি। আকিকা সম্পন্ন হতেই দুর্জয় সুযোগ করে এক ফাঁকে বাণীর কাছে একটা মেসেজ পাঠায়। নাম পছন্দ হয়েছে? আধ ঘন্টার থেকেও বেশি সময় পর ব্যস্ত বাণী ছোট ছোট করে রিপ্লাই করে, অনেক